গল্পের আসর বা ইয়গনীলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বহুব্রীহি। আজ এই চতুর্থ পর্ব। সকাল 10টার উপরে বাজে। খাবার টেবিলে ফরিদের নাশতা সাজানো। ফরিদ নাশতা খেতে আসছে না, সে বাগানে বসে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। অঘুমজনিত ক্লান্তির সঙ্গে সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনাও তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মিলিকে খবর পাঠানো হয়েছে। ফরিদ অপেক্ষা করছে মিলির জন্যে। মিলি ইউনিভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়ে নিচে নামল। মামার খোঁজে বাগানে গেল। কি ব্যাপার মামা? সারা রাত ঘুম হয়নি রে মিলি? তাদের তো তোমার খুব অসুবিধা হবার কথা না। প্রচুর ঘুম তোমার অ্যাকাউন্টে জমা আছে। বছর খানিক না ঘুমালেও কিছু হবে না। তোর কি খুব তাড়া আছে? হ্যাঁ আছে। 11টায় ক্লাস, এখন বাজে 10টা 10। আজকের ক্লাসটা না করলে হয় না? না হয় না। ব্যাপারটা কি বলে ফেলো। অদ্ভুত একটা আইডিয়া মাথায় চলে এসেছে। অন্ধকারে যেন একটা 1000 ওয়াটের বাতি জ্বলে উঠল। তাই নাকি? দুলাভাইয়ের মৎস্য ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, কি করে তাকে সাপোর্ট করা যায়। এইসব ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাথার মধ্যে দপ করে 1000 পাওয়ারে বাতি জ্বলে উঠল। আমি ইউরেকা বলে লাফিয়ে উঠলাম। আইডিয়া পেয়ে গেলে? রাইট, আইডিয়া পেয়ে গেলাম। ছবি বানাবো। ছবি বানাবে মানে? দেশের মৎস্য সম্পদ নিয়ে একটা শর্ট ফিল্ম। মাছের জীবন কথা বলতে পারিস। মাছদের জীবনে আনন্দ বেদনার কাব্য। ছবির নামও ঠিক করে ফেললাম। ছবির নাম হে মাছ। হে মাছ? হ্যাঁ, হে মাছ। এই ছবি যখন রিলিজ হবে তখন চারিদিকে হইচই পড়ে যাবে। মৎস্য সমস্যার A to Z পাবলিক জেনে যাবে। দুলাভাই যা চাচ্ছিলেন তাই হবে, তবে অনেক তাড়াতাড়ি হবে। এক গুলিতে যুদ্ধ জয় যাকে বলে। ছবি যে বানাবে, টাকা পাবে কোথায়? কোনো মহৎ কাজ কখনো টাকার অভাবে আটকে থাকে বল? মামা যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। একদিন ইউনিভার্সিটি না গেলে কি হয়? অনেক কিছু হয়। তুমি তোমার চিন্তা ভাবনা করতে থাকো, পরে শুনবো। ফরিদ সারা দুপুর দরজা বন্ধ করে বসে রইল। কাদেরের কাজ হলো কিছুক্ষণ পরপর চা এনে দেওয়া। ফরিদ কোথায় যেন পড়েছিল, তা আমাকে নিকোটিন ক্রিয়েটিভিতে সাহায্য করে। কাদেরকে নিয়ে সিগারেট আনানো হলো। সিগারেটের ধোঁয়া মাথা ঘোরা, বমি ভাব এবং কাশি তৈরি ছাড়া অন্য কোনোভাবে সাহায্য করল না। দুপুরে ফরিদ কিছু খেলো না, শুধু একটা টোস্ট বিস্কিট এবং 8 কাপ দুধ। কারণ ফুল স্টমাকে ক্রিয়েটিভ কাজ কিছু হয় না। জগতে বড় বড় ক্রিয়েটিভ কাজ করছে প্রতিভাবান ক্ষুধার্ত মানুষ। ক্ষুধার সঙ্গে প্রতিভার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সন্ধ্যা নাগাদ হে মাছ চিত্রনাট্যের খসড়া তৈরি হয়ে গেল। প্রথম পাঠক সৈয়দ মোহাম্মদ কাদের। ফরিদ বলল, কেমন বুঝছিস কাদের? কাদের গাঢ় স্বরে বলল, বোঝাবুঝি কিছু নাই মামা, ফাড়াফাড়ি জিনিস হয়েছে। ক্লাইম্যাক্সগুলি কেমন এসেছে? ক্লাইম্যাক্সের কথা কই আর কাম কি মামা, ফলে পরিচয়। এই দেখেন, শরীরের লোম খাড়া হইয়া গেছে। হাত দিয়ে দেখেন। ফরিদ হাত দিয়ে দেখল, যে কোনো কারণেই হোক কাদেরের গায়ে লোম সত্যি সত্যি খাড়া হয়ে গেছে। কাদের? জি মামা। এখনো ফাইনাল করিনি, তবে মনে হচ্ছে তোকে একটা রোল দেব। কি কইলেন মামা? নৌকার হতদরিদ্র মাঝির ভূমিকা তোর পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাদের স্তম্ভিত, সে মূর্তির মতো বসে রইল, নড়াচড়া করতে পারল না। সুবহান সাহেবের শরীর আজ বেশ ভালো, জ্বর নেই। ক্লান্তির ভাব ছাড়া তার কোনো শারীরিক অসুবিধাও নেই। তিনি যথারীতি বারান্দায় তার ইজি চেয়ারে বসে আছেন। তার কোলে বিশাল খাতা, যার মলাটি লেখা মৎস্য সমস্যা। আজ আবার মৎস্য সমস্যা নিয়ে বসেছেন। বাংলাদেশের মাছের পূর্ণ তালিকা এখনও তৈরি হয়নি। ছোট প্রজাতির মাছগুলির এক এক অঞ্চলে এক এক নাম, এও এক যন্ত্রণা। রহিমার মা সোবান সাহেবের সামনে বসে আছে, মাছের নাম বলছে।
বেশ কিছু নাম সোহান সাহেব তার কাছ থেকে পেয়েছেন। কি নাম বললে? দারকিনি মাছ। দারকিনি মাছ? সত্যি সত্যি এই নামে কোনো মাছ আছে না বসে বসে বানাচ্ছ? দার কাকের কথা জানি, দারকিনি তো কখনো শুনিনি। আছে, আপনি লেহেন, পিতল্লা মাছ। পিতল্লা মাছ? জি। সেটা কেমন? খুব ছোট, লেজ আছে। ফাইজলামি করছো নাকি রহিমার মা? লেজ তো সব মাছেরই আছে। এমন কোনো মাছ আছে যার লেজ নেই? থাকতেও পারে, আল্লাহর ক্ষুদ্রের তো কোনো সীমা নাই। আচ্ছা, তুমি এখন যাও। নামটা লেখছেন তো, পিতল্লা মাছ। পিতলের লাহান রং, এই কারণে নাম পিতল্লা মাছ। সোবহান সাহেব পিতল্লা মাছ লিখলেন, তবে ব্রেকেটে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলেন। আনিসকে দোতলায় সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল, তার সঙ্গে টগর এবং নিশা। আনিস হাসি মুখে বলল, সালাম আলাইকুম স্যার। টগর এবং নিশাও সঙ্গে সঙ্গে বলল, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার। যাচ্ছ কোথায় আনিস? কোথাও না, ওদের নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। আপনি কি করছেন? আমি মাছের নাম লিখছি। তোমাকে বলেছিলাম না, মৎস্য সমস্যা নিয়ে চিন্তাভাবনা করছি। আমাদের দেশ হচ্ছে মাছের দেশ, অথচ মাছে কি ভয়াবহ আকাল! তা তো বটেই। 2 মিনিট দাঁড়াও তো আনিস, আমি নামগুলি তোমাকে পড়ে শোনাচ্ছি, দেখো কোনো নাম বাদ পড়েছে কিনা। সোমান সাহেব পড়তে শুরু করলেন। রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, চিতল, বোয়াল, কালীবাউস, নানিদ, চিংড়ি, কই, মাগুর, শিং, পুঁটি, শোল, মহাশোল, রিঠা, ভেটকি, ট্যাংরা, খোলসা, কাইক্কা, পাবদা, লাটি, বাতাসি, আইর, বাইম, তপসে, নলা, ফৈল্লা, দারকিনি, পিতল্লা। কিছু কি বাদ পড়ল আনিস? আনিস কিছু বলার আগেই নিশা বলল, ইলিশ বাদ পড়ছে স্যার। সোবহান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। সত্যি সত্যি ইলিশ বাদ পড়েছে। এ কি করে হলো? আসল মাছটাই বাদ পড়ে গেল। সোবহান সাহেব ক্ষীণ স্বরে বললেন, এটা কেমন করে হলো আনিস? এত বড় ভুল কি করে করলাম? আনিস হাসি মুখে বলল, এটা কোনো বড় ভুল না, খুবই সাধারণ ভুল, যা আমরা সব সময় করি। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না, মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। ঠিকই বলেছ আনিস। স্যার যাই, সালাম আলাইকুম। তিনি জবাব দিলেন না। টগর বলল, স্যার যাই, সালাম আলাইকুম। নিশাও বলল, স্যার যাই, সালাম আলাইকুম। সোবহান সাহেব হেসে ফেললেন। হঠাৎ তার কাছে মনে হলো এই পৃথিবী বড়ই আনন্দের স্থান। এই পৃথিবীতে বাস করতে পারার সৌভাগ্যের জন্য তিনি নিজের প্রতি খানিক ঈর্ষা অনুভব করতে লাগলেন। খাবার টেবিলে হে মাছের চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। খেতে বসেছে মিলি এবং ফরিদ। মিলির চিত্রনাট্য বিষয়ক কথাবার্তা শোনার আগ্রহ নেই, কিন্তু ফরিদ শোনাবেই। ফরিদ গম্ভীর গলায় বলছে, সব মিলে চরিত্র হচ্ছে 4টি, জেলে, জেলের স্ত্রী, খেয়া নৌকার মাঝি এবং একটা চোর। মিলি বলল, মাছ নিয়ে ছবির মধ্যে আবার চোর কেন? পুরোটা না শুনে কথা বলিস, এটাই হচ্ছে তোর বড় সমস্যা। চোরের প্রয়োজন আছে বলেই চোর আছে। একটা হাই ড্রামা স্টোরি, এখানে টেনশন বিল্ড আপ করতে চোর লাগবে। জেলে নিজস্ব কোনো নৌকা নেই, সে খেয়া নৌকা করে মাছ ধরতে বের হয়েছে। সেই নৌকায় বসে আছে একজন চোর। ওপেনিং শটে নৌকা দেখা যাচ্ছে। দিনের অবস্থা ভালো না, ঢেউ উঠেছে, নৌকা টালমাটাল করছে। ফার্স্ট ডায়লগ জেলে দিচ্ছে, ক্যামেরা জুম করে জেলের মুখে চলে গেল। মিলি, শুনছিস তো কি বলছি? হ্যাঁ শুনছি। জেলে বলল, ও মাঝি ভাই, একখান গীত গান। মাঝি বলল, পেটে যদি ভাত না হয় গীত আইব কেমনে? জেলে বলল, কথা সত্য, নদীত নাই মাছ। তখন হঠাৎ কি মনে করে যেন মাঝি গান ধরল, ও আমার সোনা বন্ধুরে, ও আমার রসিয়া বন্ধুরে। এই গানের সঙ্গে সঙ্গে জাল ফেলা হবে।
ক্যামেরা মাঝির মুখ থেকে কাট করে চলে যাবে জালে, সেখান থেকে কাট করে পানিতে, কাট করে লং শটে নৌকা, কাট মিট ক্লোজ আপে তোর মুখ। আমার মুখ মানে? জেলে স্ত্রীর ভূমিকায় তুই অভিনয় করছিস। দুঃখ, অভাব, অনটনে পর্যুদস্ত বাংলার শাশ্বত নারী, হৃদয়ে মমতার সমুদ্র, পেটে ক্ষুধার অগ্নি। মামা, তোমার এইসব ঝামেলা কিন্তু আমি নেই। আমি কি বাইরে থেকে আর্টিস্ট আনবো নাকি? নিজেদেরই কাজ করতে হবে। আমি পৃথিবীকে দেখিয়ে দেব অভিনয়ের অজানে না এমন সব মানুষ নিয়েও ছবি হয়, এবং ক্লাস ছবি হয়। ডায়ালগ মুখস্থ করে ফেলবি, পরশু থেকে রিহার্সাল। মিলি বিরক্ত গলায় বলল, তোমার এই পাগলামি কোনো মানে হয় না মামা। মুখে বললে ছবি হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না। আমার কি টাকা পয়সার অভাব? দুদা ভাইয়ের কাছে আমার কত টাকা জমা আছে তুই জানিস? প্রয়োজন হলে মগবাজারে বাড়ি বিক্রি করে দেব। মর্দ কা বাত হাতি কা দাঁত। একবার যখন বলে ফেলেছি, হবে না। শুধু শুধু আগেই টের পেয়ে গেছিস শেষ পর্যন্ত কিছুই হবে না। জীবন সম্পর্কে এমন পেসিমিস্টিক ভিউ রাখবি না, মনটাকে বড় কর। আর কে কে অভিনয় করছে তোমার ছবিতে? এখনো ফাইনাল হয়নি। ডাক্তার ছোকরাকে বলে দেখব, আর দেখি নতুন ভাড়াটে আনিস রাজি হয় কিনা। ওরা ছবিতে অভিনয় করবে কেন? শিল্পের প্রতি মমত্ববোধ থেকে করবে, মহৎ কাজে শরিক হবার স্পিরিট থেকে করবে। আনিস ছোকরাকে আজ রাতেই ধরব। মিলি তাকিয়ে আছে মামার দিকে। সে যে খুব উৎসাহ বোধ করছে তা মনে হচ্ছে না। আনিস আছো নাকি? আনিস দরজা খুলল। ফরিদকে দেখে অবাক হলেও ভাবভঙ্গিতে তার কোনো প্রকাশ হলো না। সে হাসি মুখে বলল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি করে বললাম, কিছু মনে করনি তো? আমি মিলির মামা। জি আমি জানি। আসুন, ভেতরে আসুন। ভেতরে যাব না, কাজের কথা সেরে চলে যাব। খুব ব্যস্ত? ছবি স্ক্রিপ্ট করছি, মাছ নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছি। নাম হচ্ছে হে মাছ। তাই নাকি? হ্যাঁ তাই। এখন কথা হচ্ছে, তুমি কি ছবিতে অভিনয় করবে? এক গাদা কথা বলার দরকার নেই, বলো হ্যাঁ কিংবা না। আনিস হকচকিয়ে গেল। কেউ তাকে অভিনয়ের জন্য ডাকতে পারে তা তার মাথায় কখনো আসেনি। ফরিদ বলল, আমার ছবিতে একটা চোরের ক্যারেক্টার আছে, এই জন্যই তোমার কাছে আসা, নয়তো আসতাম না। তোমার চেহারায় একটা চোর চোর ভাব আছে। আনিস হতভম্ব হয়ে বলল, আমার চেহারায় চোর চোর ভাব আছে? হ্যাঁ আছে। আনিস বিস্মিত গলায় বলল, নিজের সম্পর্কে আজে বাজে কথা অনেক শুনেছি, কিন্তু আমার চেহারা চোরের মতো এটাই প্রথম শুনলাম। সত্যি কথা আমি পেটে রাখতে পারি না, বলে ফেলি। তুমি আবার কিছু মনে করনি তো? জি না, কিছু মনে করিনি। অভিনয় করবে না না করবে? করব। এই জীবনে অনেক কিছুই করেছি, অভিনয়টা এবার বাদ থাকবে কেন? ফরিদ হৃষ্ট চিত্তে নিচে নেমে এলো। এখন ডাক্তার ছোকরা রাজি হলে কাজ শুরু করা যায়। তবে ছোকরার ব্রেন বলে কিছু নেই, তার কাছ থেকে অভিনয় আদায় করা কষ্ট হবে। ব্যাটা হয়তো রাজিও হতে চাইবে না। ফরিদের ধারণা, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুই সম্প্রদায় অভিনয় কলার প্রতি খুব উৎসাহী নয়। আজ রাতেই ব্যাপারটা ফয়সলা করে ফেললে কেমন হয়? ফরিদ কাদেরকে পাঠালো মনসুরকে ডেকে আনতে। মনসুর সঙ্গে সঙ্গে চলে এলো। মনে হলো যেন কাপড় পরে এ বাড়িতে আসার জন্য তৈরি হয়েই ছিল। মনসুরের সঙ্গে ফরিদের নিম্নলিখিত কথোপকথন হলো। ফরিদ, তোমাকে একটা বিশেষ কারণে ডেকেছি। অসুখ বিসুখের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মনসুর, জি বলুন। ফরিদ, আচ্ছা, স্ত্রী হিসেবে মিলে কি তোমার জন্য মানানসই হবে বলে মনে হয়? মিলি আবার একটু বেটে, ভেবেচিন্তে বলো। মনসুর, জি মামা, অবশ্যই হবে। বেটে কি বলছেন? পারফেক্ট হাইট। মানে আমার ধারণা, মানে। ফরিদ, মিলির স্বামী হিসাবে নিজেকে মানিয়ে নিতে পারবে? অবশ্যই পারবো, 100 বার পারবো।
তাহলে কাল থেকে রিহার্সাল শুরু করে দাও। কিসের রিহার্সাল? মিলি করবে জেলে স্ত্রীর ভূমিকা, আর তুমি হচ্ছ জেলে। আমি মামা কিছুই বুঝতে পারছি না। ছবি বানাচ্ছি, শর্ট ফিল্ম। সেখানে তোমার ভূমিকা হচ্ছে অভাব অনটনের পর্যুদস্ত জেলে, আর মিলি তোমার স্ত্রী। ছবির কথা বলছেন? অফকোর্স ছবির কথা বলছি। তুমি কি ভেবেছিলে? এক গ্লাস ঠান্ডা পানি খাবো। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে মনসুর ক্ষীণ স্বরে বলল, মিস মিলি কি আমার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন? সে তো রাজি হয়েই আছে। তাই নাকি? আরেক গ্লাস পানি খাবো। মনসুর দ্বিতীয় গ্লাস পানি খেয়ে কাঁপা কাঁপা গলায় জানালো যে সে অতি আগ্রহের সঙ্গে মিস মিলির সঙ্গে অভিনয় করবে। তুমি আগে অভিনয় করেছ? জি না। অসুবিধা হবে না, আমি শিখিয়ে দেব। অভিনয় কঠিন কিছু না। জাল ফেলতে জানো? জি না। শিখে নিবে। জি আচ্ছা। মাথাটা কাল পরশু কামিয়ে ফেলো। ডাক্তার হকচকিয়ে গেল। ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, কি বললেন মামা? মাথাটা কামিয়ে ফেলতে বললাম। জেলেদের মাথায় থাকে কদম ছাড় চুল। মাথা না কামালে ওই জিনিস পাবো কোথায়? কোনো অসুবিধা আছে? জি না, কোনো অসুবিধা নেই। আপনি যা বলবেন তাই করব। ভেরি গুড। অভিনয় নিয়ে মিস মিনির সঙ্গে কি একটু কথা বলতে পারি? ফরিদ বিরক্ত হয়ে বলল, তার সঙ্গে আবার কি কথা? সে অভিনয় জানে কি? যা জানতে চাইবে আমাকে প্রশ্ন করলেই জানবে। ডাক্তার বলল, জি আচ্ছা। ফজরের নামাজ শেষ করে সোবহান সাহেব তসবিহ হাতে বাগানে খানিকক্ষণ হাঁটেন। আজও তাই করছেন। হঠাৎ মনে হলো কে যেন গেটে টোকা দিচ্ছে। এত ভোরে কে আসবে এ বাড়িতে? তিনি বিস্মিত হয়ে গেট খুললেন। বিলু দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বিশ্বাসই হলো না। বেলুর মেডিকেল কলেজ খোলা, কদিন পরেই পরীক্ষা। এই সময় সে ঢাকায় আসবে কেন? আনন্দ ও বিস্ময়ে সোবহান সাহেব অভিভূত হয়ে গেলেন। আরে তুই? বিলু মা, তুই? বিলু বেবি ট্যাক্সি ভাড়া মেটাতে মেটাতে বাবার দিকে তাকিয়ে হাসল। ভোরবেলার আলোয় হলুদ রঙের শাল জানানো বিলুর অপসরীর মতো লাগছে। তার এই মেয়ে বড়ই সুন্দর। স্বর্গের সব রূপ নিয়ে এই মেয়ে পৃথিবীতে চলে এসেছে। ভাড়া মিটিয়ে রাস্তার ওপরেই বিলু নিচু হয়ে বাবার পা স্পর্শ করল। নরম গলায় বলল, তুমি এত রোগা হয়ে আছো কেন বাবা? সোবহান সাহেবের চোখে পানি এসে গেল। তার বড় মেয়ের সামান্য কথাতেই তার চোখ ভিজে ওঠে। তিনি ধরা গলায় বললেন, কলেজ ছুটি নাকি মা? ছুটি না, ছাত্ররা মারামারি করে সব বন্ধ টন্ধ করে দিয়েছে। একমাত্র আমাদের মেডিকেল কলেজটাই খোলা ছিল, ওইটাও বন্ধ হলো। একা এসেছিস? না, সব মেয়েরা একসঙ্গে এসেছি। সন্ধেবেলা লঞ্চে উঠলাম, ঢাকা পৌঁছলাম রাত 3টায়। একটু সকাল হতে চলে এসেছি। ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। সোবহান সাহেবের ইচ্ছে করছে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙাতে। তিনি তা করলেন না। নিজে রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিলেন। বড় মেয়ের সঙ্গে কিছু সময় একা একা থাকার আনন্দও তো কম নয়। দুজন চায়ের কাপ নিয়ে বসেছে। বিলু এক হাতে বাবাকে জড়িয়ে রেখেছে। তার এত ভালো লাগছে। বাসার খবর বলো বাবা। কোন খবরটা শুনতে চাস? মামা নাকি ছবি বানাচ্ছে, মিলি চিঠি লিখেছিল। সোবহান সাহেব মুখ বিকৃত করে বললেন, গাধাটা বড় যন্ত্রণা করছে। রিহার্সাল কি করছে, বিকেলে বাসায় থাকায় মুশকিল। বিলু আপন মনে হাসল। ফরিদ তার খুবই পছন্দের মানুষ। বিলু হালকা গলায় বলল, মামার পাগলামি কমেনি? না, বেড়েছে। আমার মনে হয় কিছুদিন পর তালা বন্ধ করে রাখতে হবে। ধরে বেঁধে মামার একটা বিয়ে দিয়ে দাও। ওইসব কথাই মনে আনবি না। একটা মেয়ের জীবন নষ্ট করা কোনো মানে হয়? বিলু চায়ের কাপ হাতে নিয়ে ঘর থেকে ঘরে ঘুরতে লাগলো। মাত্র 4 মাস পরে সে ফিরেছে, অথচ মনে হচ্ছে যেন কত যুগ পরে ফিরল। সব কেমন যেন অচেনা।
আরে আফা, কোন সময় এলেন? কি তাজ্জব! বিলু প্রথম দেখায় চিনতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল। চোখে চশমা, মুখ ভর্তি দাড়ি, চেনা ভঙ্গিতে কি যেন হাসছে। আফা, আমি কাদের। তুমি দাড়ি কবে রাখলে কাদের? সিনেমায় পাঠ করতেছে আফা, মামা সিনেমা, আমার হিরোর পাঠ, খেয়া নৌকার মাঝি। তাই নাকি? খেয়া নৌকার মাঝির বুঝি দাড়ি থাকতে হয়? ডিরেক্টর সাপ চাইছে। বিলু হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোমরা বেশ সুখে আছো বলে মনে হচ্ছে কাদের। আর সুখ? সিনেমা করা কি সোজা যন্ত্রণা? চিন্তা ভাবনা আছে না? ওইটা কি পানি ভাত যে মরিচ দিয়ে এক ডলা দিলাম আর মুখের মধ্যে ফেললাম? বিলি অনেক কষ্টেই মুখের হাসি আটকালো। তার খুব মজা লাগছে। কাদের মুখও আনন্দে উজ্জ্বল। কাদেরের ধারণা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে বিলু আফা। এই বাড়ির সবাই তাকে তুই করে বলে, একমাত্র বিলু আফা বলে তুমি করে। এক গ্লাস পানির দরকার হলে বিলু আফা জনে জনে হুকুম দেয় না, নিজের পানি নিজে নিয়ে আসে। একবার কাদেরের জ্বর হলো। চাকর বাকরের জ্বর হলে কে আর খোঁজ করে? ঘরের এক কোনায় কাঁথামণি দিয়ে শুয়ে থাকতে হয়। কাদের তাই করেছে, শুয়ে আছে। জ্বর খুব বেশি। চারপাশে পৃথিবী কেমন হলুদ হলুদ লাগছে, আচ্ছন্নের মতো অবস্থা। এমন সময় লক্ষ্য করল কে যেন তার মাথায় পানি ঢালছে। ঠান্ডা পানি, বড় আরাম লাগছে। কাদেরের চোখ মেলে দেখে বিলু এক মনে পানি ঢালছে এবং রহিমার মাকে কড়া গলায় বলছে, জ্বর এত বেড়েছে, তুমি লক্ষ্য করলে না? এটা কেমন কথা রহিমার মা? 104 টেম্পারেচার। কত সময় ধরে এরকম জ্বর কে জানে? রহিমার মা বলল, আমার দেন আফা, আমি পানি ঢালি। থাক, তোমার আর কষ্ট করতে হবে না। তবে তোমার উপর আজ আমি খুব রাগ করেছি। সেই প্রবল জ্বরে ঘোরের মধ্যে কাদের ঠিক করে ফেলল, বড় আপার জন্য যদি কোনোদিন প্রয়োজন হয় সে জীবন দিয়ে দিবে। বড় আপার যদি কোনো শত্রু থাকে তাকে খুন করে সে ফাঁসি যাবে। দুপুর নাগাদ গত 3 মাসে এ বাড়িতে কি কি ঘটেছে বিলু জেনে গেল। কোনো কোনো ঘটনা 3-4 বার করে শুনতে হলো। বিলু আসা উপলক্ষে মিলে ইউনিভার্সিটিতে গেল না। সারাক্ষণ বড় আপার পেছনে পেছনে ঘুরতে লাগলো এবং অনবরত কথা বলতে লাগলো। টগর আর নিশার সঙ্গে তোমার এখনো দেখা হয়নি? পৃথিবীতে এরকম দুষ্ট ছেলে বলে আছে, না দেখলে তোমার বিশ্বাস হবে না। তাই বুঝি? হ্যাঁ, তবে মুখের দিকে তাকালে তোমার মনে হবে এরা দেব শিশু, ভয়ানক ইন্টেলিজেন্ট। ওদের মা নেই, তোমাকে তো আগেই চিঠি লিখে জানিয়েছি। বিলু প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, তোর এই ডাক্তার সাহেবের খবর কি? মিলু হকচকিয়ে গেল। আমার ডাক্তার সাহেব মানে? আমার ডাক্তার সাহেব বলছো কেন? এমনি বললাম। তোর চিঠিতে ভদ্রলোকের কথা প্রথম জানলাম তো। তুই লজ্জায় এমন লাল হয়ে যাচ্ছিস, ব্যাপার কি? সত্যি করে বলতো, ওনাকে কি তোর পছন্দ? মিলি রেগে গেল, মাথা ঝাঁকিয়ে বলল, কি যে তুমি বলো আপা, ওই ছাগলকে আমি পছন্দ করব কেন? আমার তো আর মাথা খারাপ হয়নি। তুই রেগে মেগে কেমন হয়ে গেছিস, এটা তো সন্দেহজনক। আমি সত্যি কিন্তু রাখছি আপা। ভদ্রলোককে খবর দে, আমার দেখতে খুব ইচ্ছে করছে। তাকে খবর দেওয়ার কোনো দরকার নেই। দিনের মধ্যে 3 বার করে আসছে, রিহার্সাল করছে। মামার সিনেমার সেও তো আছে। বাহ, ভালো তো। তোমরা দুজন আমার নায়ক নায়িকা না তো? রাগিয়ে দিও না তো আপা। এতদিন পরে এসেছো বলে ঝগড়া করলাম না, নয়তো প্রচণ্ড ঝগড়া হয়ে যেত। এর মধ্যে আবার নায়ক নায়িকা কি? বিলু হাসি মুখে ফরিদের ঘরে ঢুকল। বাড়ির সবার সঙ্গে কথা হয়েছে, শুধু মামার সঙ্গে কথা হয়নি। ফরিদ মাথা নিচু করে কি যেন লিখছে। বিলুকে এক নজর দেখেও সে লিখেই যেতে লাগলো, যেন বিলুকে সে চিনেই না। আসবো মামা? না, না বললে তো হবে না। এতদিন পর এসেছি, তোমার সঙ্গে খানিকক্ষণ কথা বলবো না? না, কাজ করছি। আগামীকাল হেমাদ ছবির অন দ্য স্পট রিহার্সাল। নিঃশ্বাস ফেলার সময় নেই। লাস্ট মিনিট চেঞ্জ যা করার এখনই করতে হবে।
তাই বলে তোমাকে আমি সালামও করতে পারবো না? মিলু এগিয়ে এসে ফরিদের পা ছুঁয়ে সালাম করল। ফরিদ বলল, তুই এত ভালো মেয়ে কি করে হলি রে বিলু? ছোটবেলায় তো এত ভালো ছিলি না, যত দিন যাচ্ছে ততই ভালো হচ্ছিস। শুনে খুশি হলাম মামা। খুব খুশি হবার কারণ নেই, বুদ্ধি কম মানুষরাই সাধারণত ভালো হয়। আমার ধারণা যত দিন যাচ্ছে তোর বুদ্ধি তত কমে যাচ্ছে। বিলু খিলখিল করে হেসে উঠল। এমন গাঢ় আনন্দে অনেক দিন সে হাসেনি। এই মানুষটাকে তার বড় ভালো লাগে। সুবারি সাহেব তার মনের মতো একটা প্রবন্ধ পেয়েছেন। প্রবন্ধের নাম থাইল্যান্ডে মাগুর মাছের চাষ। এই মাছের চাষে বিশাল পুকুর কাটার দরকার নেই, ট্যাঙ্ক বা চৌবাচ্চা জাতীয় জলাধার থাকলেই হলো। মাছের খাবারের জন্য আলাদাভাবে কিছু ভাবতে হবে না, সঙ্গে হাঁস মুরগির চাষ করতে হবে। মাছের খাবার হবে। সুবারি সাহেব থমকে গেলেন। মাছের খাবার হিসেবে যে সব জিনিসের উল্লেখ করা হয়েছে তা তার পছন্দ হচ্ছে না। সালাম আলাইকুম স্যার। সুবারি সাহেব পত্রিকা থেকে মুখ তুলে দেখলেন আনিস দাঁড়িয়ে আছে, বিব্রত মুখভঙ্গি। কিছু বলবে? জি, বলো। এই মাসে বাড়ি ভাড়াটা স্যার দিতে পারছি না। বাড়ি ভাড়া কি তোমার কাছে চাওয়া হয়েছে? জি না। তাহলে বিরক্ত করছো কেন? পড়ার মাঝখানে একবার বাধা পড়লে কনসেন্ট্রেশন কেটে যায়। সরি স্যার। কি পড়ছেন? থাইল্যান্ডের মাগুর চাষ। আপনি তাহলে মাছের ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি খুব ভাবছেন? হ্যাঁ, ভাবছি। আপনি বাংলাদেশে মাছে মাছে ছয় লাভ করে দিতে চান, তাই না স্যার? হ্যাঁ, চাই। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আপনাকে একটা মজার কথা বলতে চাই। শায়েস্তা খাঁর আমলে বাংলাদেশ খুব সস্তা গন্ডার দেশ ছিল। প্রচুর খাদ্য ছিল, মাছ মাংস ছিল, মূল্য ছিল নামমাত্র। অথচ তখনও এদেশে প্রচুর লোক ছিল অনাহারে। নামমাত্র মূল্যেও খাদ্য কেনার মতো অর্থ তাদের ছিল না। যদি আপনিও সত্যি সত্যি এই দেশ একদিন মাছে মাছে ছয় লাভ করে দেন, তাতেও লাভ হবে না। যারা এখন মাছ খেতে পারছে না, তারা তখনও খেতে পারবে না। তাদের টাকা নেই। মূল সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? আরেকদিন আপনাকে বলবো। আজ আমার একটু কাজ আছে। হে মাস ছবির অন লোকেশন রিহার্সাল হবে। আপনি হয়তো জানেন না যে ওই ছবিতে আমার একটা রোল আছে। স্যার, যাই। সালাম আলাইকুম। আনিস চলে গেল। দীর্ঘ সময় সুবহান সাহেব মূর্তির মতো রইলেন। তার মন আনিসের কথায় সায় দিচ্ছে। তিনি আসল সমস্যা ধরতে পারেননি, নকল সমস্যা নিয়ে মাতামাতি করছেন। দেশের লোক যদি খেতেই না পারে, তাহলে কি হবে মাছের চাষ বাড়িয়ে? হে মাছ ছবির অন লোকেশন রিহার্সেল শুরু হয়েছে। জায়গাটা হচ্ছে বুড়িগঙ্গার পার, বেশ নিরিবিলি। সঙ্গে ক্যামেরা নেই বলে লোকজন জড়ো হয়নি। ফরিদের মাথায় ক্রিকেট আম্পায়ারদের টুপির মতো সাদা একটা টুপি। সত্যজিৎ রায় নাকি এরকম একটা টুপি পরে শুটিং করেন। ফরিদের হাতে কালো একটা চোঙা। এই চোঙের মাধ্যমে নৌকায় বসা ডাক্তার এবং কাদেরের সাথে যোগাযোগ হচ্ছে। ডাঙায় আছে মিলি, বিলু এবং আনিস। আনিসের বাচ্চা দুটিও আছে। এরা মনের আনন্দে ছুটাছুটি করছে। নৌকায় ডাক্তারের সঙ্গে খুব নার্ভাস দেখাচ্ছে। তার হাতে একটা জাল। গোল করে জাল ফেলার প্র্যাকটিস সে ভালোই করছে। জাল এখন সে ফেলতে পারে, তবে নৌকা দুলছে। দুদিনের মধ্যে জাল ঠিক মতো ফেলতে পারবে কিনা এই নিয়ে সে চিন্তিত। ডাক্তারের পরনে জেলের পোশাক, তবে চুল এখনো ছাঁটা হয়নি। কাদের বউঠা নিয়ে বসে আছে। তাকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। ফরিদের নির্দেশে তারা নৌকা ছেড়ে দিল। নৌকার মাছ নদীতে যাবার পর অভিনয় হবে। ডাক্তার ভীত গলায় বলল, কাদের, ভয় লাগছে? কাদের বলল, ভয়ের কি আছে ডাক্তার সাহেব? উপরে আল্লাহ, নিচে মাটি। মাটি কোথায়? নিচে তো পানি। ও একই হলো। আল্লাহর কাছে মারি যা, পানিও তা। আল্লাহ চোখে সব সমান। সাঁতার জানি না কাদের। সাঁতার আমিও জানি না ডাক্তার সাহেব। মরণ তো একদিন হইবই, অত চিন্তা করলে চলবে না। পানিতে ডুববে মরার মজা আছে।
ডাক্তার বিস্মিত হয়ে বলল, মরার মধ্যে আবার কি মজা? শহীদের দরজা পাওয়া যায়, হাদিস কোরআনের কথা। শহীদের দরজা আমার দরকার নেই কাদের, নৌকা তো দুলছে কেন? ডাঙ্গা থেকে চোঙা মারফত নির্দেশে ফহিদের ভেসে এলো। ডাক্তার, স্টার্ট করে দাও। রেডি, 1 2 অ্যাকশন। অ্যাকশনে যাবার আগেই দৃশ্য কাট হয়ে গেল। ফরিদ বাজ খাই গলায় চেঁচিয়ে উঠল, কাট কাট! এই হারামজাদা কাঁধের চশমা পরছিস কেন? খোল চশমা। কাঁধের চশমা খুলল। সে খুব শখ করে চশমা পরেছিল। অ্যাকশন। ডাক্তার, তুমি বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকাও, দীর্ঘ নিঃশ্বাস ফেলো, আবার তাকাও আকাশের দিকে। গুড। কাদের, তুই কানের ফাঁকে রাখা বিড়ি ধরা। গুড। পানিতে থুতু ফেল, পুরো ব্যাপারটা ন্যাচারাল হতে হবে। ডাক্তার, তুমি জালকে 3 বার সালাম করো। গুড, ভালো হচ্ছে, এবার জাল ফেলো। ডাক্তার জাল ফেললো। আশ্চর্য কাণ্ড, পানিতে শুধু জাল পড়ল না, জালের সঙ্গে খুবই স্বাভাবিক ভঙ্গিতে ডাক্তারও পড়ে গেল। জাল এবং ডাক্তার 2 মুহূর্তের মধ্যে অদৃশ্য। ব্যাপারটা ঘটল চোখের পলকে। কাদের বিড়বিড় করে বলল, বিষয় কিছুই বুঝলাম না। ফরিদ হতভম্ব। মিলি বলল, মামা, ডাক্তার তো চুপে যাচ্ছে। ফরিদ থমথমে গলায় বলল, তাই তো দেখছি, এই গা থেকে সত্যি সাঁতার জানে না। গরু গাধা নিয়ে ছবি করতে এসে দেখি বিপদে পড়লাম। ডাক্তারের মাথা ভুস করে ভেসে উঠল, কি যেন বলে আবার ডুবে গেল, আবার ভাসলো, আবার ডুবল। ফরিদ বলল, ছেলেটা তো বড্ড যন্ত্রণা করছে। আনিস চেঁচিয়ে বলল, ডাক্তার মারা যাচ্ছে। আমি সাঁতার জানি না। সাঁতার জানা কে আছেন? কে আছেন সাঁতার জানা? ঝুপঝুপ করে 2 বার শব্দ হলো। বিলি এবং মিলি দুজনেই পানিতে ঝাঁপিয়ে পড়েছে। দ্রুত এগিয়ে যাচ্ছে ডুবন্ত ডাক্তারের দিকে। ফরিদ চমৎকৃত, এই মেয়ে দুটি সাঁতার শিখল কবে? আবার ঝুপঝুপ শব্দ। টগর এবং নিশাও পানিতে ঝাঁপিয়ে পড়েছে। ওদের তুলে আনার জন্য আনিস এবং ফরিদকেও পানিতে লাফিয়ে পড়তে হলো। ডাক্তার জ্ঞান ফিরল হলি ফ্যামিলি হাসপাতালে। সে ক্ষীণস্বরে বলল, আমি কোথায়? মিলি বলল, আপনি হাসপাতালে। কেন? ফরিদ বিরক্ত গলায় বলল, উসবুকটাকে একটা চড় লাগাতো, আবার জিজ্ঞেস করে কেন? ফাজিল কোথাকার। ডাক্তার ক্ষীণ গলায় বলল, আমি কি এখনো বেঁচে আছি? গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বহুব্রীহি। আজ ছিল এই 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। আপনারা যারা নতুন রয়েছেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।